প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বিষয়ে কোষ বিভাজন, কোষ চক্র নিয়ে আলোচনা করব। এটা নবম দশম এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি সকলের জন্য ক্লাসটি বেশ উপকারে আসবে। তো কোষ চক্র তাহলে কি? কোষ চক্র নিয়ে আলোচনা করতে গেলে শুরুতে আমাদের কোষ সম্পর্কে জানতে হবে। তাই আমরা কোষ সম্পর্কে জানার চেষ্টা করি। কোষ হলো কি? কোষ হলো জীবদেহের গঠনগত ও কার্যগত একক। যেমন একটি বিল্ডিং এর গঠনগত ও কার্যগত একক হলো ইট। দেখো, হাজার হাজার ইট একটার পর একটা সাজিয়ে কিন্তু একটি বিশাল বড় ইমারত, বিল্ডিং, প্রাসাদ তৈরি করা হয়, তাই না? তদ্রূপ কোষ হলো জীবদেহের গঠন, বিপাকীয় কার্যকলাপ এবং বংশগতিমূলক তথ্য বহনকারী একক। এই যে আমরা বটবৃক্ষ দেখি, হাতি দেখি, নীলতিমি দেখি বা মানুষ, সবগুলো দেহই কিন্তু অসংখ্য কোটি কোটি কোষ সমন্বয়ে গঠিত। এইখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে অনেকগুলো বিল্ডিং, অনেকগুলো ব্লক বা ইট একটা অপরটির উপরে সজ্জিত করে, সুসজ্জিত করার পরে কিন্তু একটি প্রাসাদ, একটি বিল্ডিং তৈরি হয়েছে, তাই না? অনুরূপ ভাবে এই যে আমরা কোষ দেখতে পাচ্ছি, এই কোষটাও কিন্তু হাজার হাজার কোটি কোটি একে অপরের সাথে যুক্ত হয়ে একটি পূর্ণ প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ, এক কথায় জীবদেহ গঠন করেছে, তাই না? এখন দেখো, একটা দারুণ একটা প্রশ্ন কিন্তু এখানে আসে। আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু অনেক ছোট ছিলাম, তাই না? আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনরা কোলে নিয়ে ঘুরে বেড়াতো। এখন কিন্তু আমরা যথেষ্ট বড় হয়েছি। এখনকার আমাদেরকে কোলে নিতে পারবে, কারণ আমরা এখন বড় হয়ে গেছি। আচ্ছা, ছোট্ট একটি বীজ যখন বপন করা হয় তখন কিন্তু সেখান থেকে চারা গাছ আস্তে আস্তে বড় হতে থাকে, একটা সময় ফুল ধরে, তারপরে ফল ধরে, অর্থাৎ অনেক বড় বৃক্ষে পরিণত হয়। আচ্ছা, একটা জিনিস বলতো, বাচ্চাদের এবং বড়দের দেহে কোষের সংখ্যা কি সমান? মানে চারা গাছ আর একটি বড় গাছে কোষের সংখ্যা কি সমান হবে? একটি বাচ্চা শিশু এবং একটি পরিপূর্ণাঙ্গ মানুষ, এদের কি কোষের সংখ্যা সমান হবে? কখনোই সমান হবে না, তাই না? বাচ্চার দেহে বা শিশু দেহে যতগুলো কোষ থাকবে, একটি পরিপূর্ণ দেহে তার থেকে অনেক বেশি গুণ কোষ থাকবে। অর্থাৎ শিশুদের দেহে যতগুলা কোষ ছিল, একটি পূর্ণাঙ্গ দেহে তার কয়েক গুণ কোষ বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হলো যে কিভাবে কোষ বৃদ্ধি পায়, তাই না? ছোট দেহে যতগুলো কোষ ছিল, বড় দেহে তার থেকে অনেক বেশি কোষ হলো কিভাবে? কোষ বিভাজিত হয়ে এদের সংখ্যা বৃদ্ধি পায়। যে কোনো জীবের ক্ষেত্রে, অর্থাৎ প্রাণী দেহ বলো বা উদ্ভিদ দেহ বলো, দুই ধরনের কোষ থাকে। একটি হচ্ছে দেহকোষ এবং আরেকটি হচ্ছে জনন কোষ। দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, যার একটা থেকে দুইটি কোষ উৎপন্ন হয়, এবং জনন কোষের বিভাজন ঘটে মিয়োসিস প্রক্রিয়ায়, যার একটি কোষ থেকে চারটি আপত্য কোষের সৃষ্টি হয়। তো দেখো, আমরা কোষ সম্পর্কে জানলাম, কোষ বিভাজন সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করব কোষ চক্র সম্পর্কে। কোষ এবং চক্র একটা বৃত্ত, তাই না? চক্রাকারে কোষ ঘুরবে, এরকম কি বোঝাচ্ছে? ঠিক এরকম না, এরকমের কাছাকাছি। চলো তাহলে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। একটি কোষ বিভাজনের শুরু থেকে পরবর্তী কোষ বিভাজনের আগ পর্যন্ত যে সমস্ত দশা ধারাবাহিক ভাবে ঘটতে থাকে, ধারাবাহিক ভাবে বা চক্র আকারে আবর্তিত হয়, সামগ্রিক ভাবে তাকে কোষ চক্র বলে। কি বলেছে? একটি কোষ বিভাজন থেকে শুরু। এই যে দেখো, একটি কোষ বিভাজিত হয়ে কি হলো? একটি শিশু কোষের জন্ম হলো, যাকে বলা হয় আপাত্ত কোষ। তারপরে কোষটা একটু বৃদ্ধি ঘটবে, আহ তারপরে আরেকটু বৃদ্ধি ঘটবে, বিভাজনের জন্য প্রস্তুতি নিবে, তারপরে কিন্তু কোষটি বিভাজিত হবে, তাই না? অনেকটা হচ্ছে এরকম যে একটি চারা গাছ, তুমি একটি বীজ বপন করেছো, বীজ বপন করার পরে চারা গাছ হলো, সেই চারা গাছে কি ফুল বা ফল আসবে? একটি শিশু জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে সে কি নতুন করে আরেকটি শিশু জন্ম দিতে পারবে? পারে না, তাই না? একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, সে আস্তে আস্তে বড় হবে, তার জন্য অঙ্গ যৌন অঙ্গ তৈরি হবে, শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার জন্য তার বয়সের প্রয়োজন হবে, এবং তারপরে সে আহ নতুন একটি শিশু বা নতুন একটি বাচ্চা জন্ম দিতে পারবে, বা বৃক্ষের ক্ষেত্রে ফুল আসবে, ফল হবে, তাই না? অর্থাৎ একটি কোষ বিভাজিত হওয়ার পরপরই সে নতুন করে আরেকটি কোষ তৈরি করতে পারে না, নতুন করে সাথে সাথে বিভাজিত হতে পারে না, তার জন্য প্রস্তুতি বা বড় হওয়ার জন্য একটি সময়ের প্রয়োজন হয়। তো তারপরে সে কোষটি বিভাজিত হয়। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটি কোষ বিভাজিত হলো, তারপর শিশু কোষের বৃদ্ধি পেল এবং বিভাজনের প্রস্তুতি নিল, তারপরে কোষটি কিন্তু আবার বিভাজিত হলো। অর্থাৎ একটি কোষ বিভাজনের শুরু থেকে আরেকটি কোষ বিভাজনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই পুরো সময়টাকেই বলা হচ্ছে কোষ চক্র। অর্থাৎ একটি কোষ চক্র কিন্তু কতগুলো ধাপ নিয়ে তৈরি। এই যে একটা কোষ বিভাজিত হচ্ছে, তারপরে শিশু কোষ, তারপরে
যুবকোষ মানে কোষের একটু আকার বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ হচ্ছে, আরএনএ ডিএনএ রিপ্লিকেশন হচ্ছে, তারপরে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারপর আবার কোষ বিভাজিত হচ্ছে, আবার আপাত্ত কোষ, আবার বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষণ, আরএনএ ডিএনএ রিপ্লিকেশন, তারপরে কোষের বিভাজনের জন্য প্রস্তুতি, আবার কোষ বিভাজন। যেহেতু এই ঘটনাগুলো চক্রাকারে আবর্তিত হতে পারে, তাই সামগ্রিক ঘটনাগুলোকে, সামগ্রিক দশাগুলোকে, সামগ্রিক পর্যায়গুলোকে একত্রে বলা হচ্ছে কি কোষ চক্র। আশা করি তোমরা কোষ চক্রটি বুঝতে পেরেছো। কোষ চক্রের ক্ষেত্রে দুটো ধাপ রয়েছে। প্রথম ধাপকে বলা হয় বিভাজন ধাপ এবং দ্বিতীয় ধাপ বা পর্যায়কে বলা হয় কোষ বৃদ্ধি বা বিভাজনের প্রস্তুতি। তো আমরা তাহলে পুরো কোষ চক্রকে দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটি হচ্ছে কোষের বৃদ্ধি বা বিভাজন প্রস্তুতি, আরেকটি কি এটাকে বলা হয় ইন্টারফেজ দশা, এবং আরেকটি হচ্ছে কোষ বিভাজন, এটাকে বলা হয় মাইটোটিক দশা। ইন্টারফেস দশার কিন্তু আরো কয়েকটি উপদশা রয়েছে বা উপপর্যায় রয়েছে। প্রথম পর্যায়টিকে বলা হয় জি1 পর্যায় বা গ্যাপ ওয়ান, গ্যাপ থেকে জি শব্দটি এসেছে, একে বলা হচ্ছে প্রথম বিরাম দশা। এরপরে বলা হচ্ছে এস পর্যায় বা সিনথেসিস ফেজ, একে বলা হচ্ছে সংশ্লেষণ দশা, এবং সর্বশেষ বা তৃতীয় পর্যায় যেটা, সেটা জি2 পর্যায় বা গ্যাপ টু, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিরাম দশা। তো আমরা মূলত আজকের ক্লাসে এই যে ইন্টারফেস দশারই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই স্লাইডে আমরা সম্পূর্ণ কোষ চক্রে আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করি। এটা কি মাইটোটিক দশা, যেখানে কোষ বিভাজন হচ্ছে। মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো এখানে আমি উল্লেখ করেছি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরপরে তোমার এবং বাকি যে অংশটুকু মাইটোটিক দশা বাদে, কোষ বিভাজন বাদে বাকি যে অংশটুকু কোষ চক্রে, তাকে বলা হচ্ছে ইন্টারফেজ দশা, যেটা তিনটি উপপর্যায়ে গঠিত। একটা হচ্ছে জি1 পর্যায় বা প্রথম বিরাম দশা, আরেকটি এস পর্যায় বা সংশ্লেষ দশা, এবং আরেকটি হচ্ছে জি2 পর্যায় বা দ্বিতীয় বিরাম দশা। তো আমরা ইন্টারফেস দশার যে ধাপগুলো আছে বা উপপর্যায়গুলো আছে তার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। যেমন জি1 পর্যায় বা প্রথম বিরাম দশা, এখানে আসলে কি ঘটনাটি ঘটে? এখানে কোষের বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবে বিপাকীয় কার্যকলাপ ঘটে, মানে কোষের মধ্যে যে কার্যকলাপগুলো ঘটে থাকে সেই ঘটনাগুলোই কোষ বৃদ্ধির সাথে সাথে সেগুলো ঘটতে থাকে। যেমন একটি ছোট কোষ, আপাত্ত কোষ জন্মগ্রহণ করেছে, এরপরে কি হচ্ছে, তার প্রোটিনের পরিমাণ বাড়ছে, সাইটোপ্লাজম বাড়ছে, মানে যখন একটি কোষ যখন আবার পুনরায় বিভাজিত হবে, তখন কিন্তু সেইখানে প্রথমে সাইটোপ্লাজম বিভাজন হয়, তারপরে নিউক্লিয়াসের বিভাজন হয়। অর্থাৎ একটি কোষ থেকে কিন্তু দুইটি কোষ হয়। দুইটি কোষে কিন্তু সবগুলো অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোসোম, নিউক্লিয়াস, সবগুলোই কিন্তু একাধিক থাকতে হয়। ফলে বিভাজিত হওয়ার পরে কিন্তু আপত্য কোষ সবগুলোই উপাদানগুলো বিদ্যমান থাকে। তাই এখানে কি হয়, যে কোষের বৃদ্ধি ঘটাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে প্রোটিন সংশ্লেষ ঘটে এবং কোষের প্রায় দ্বিগুণ আকার লাভ করে, তাই না? এবং এই দেখো, প্রোটিন সংশ্লেষণ যেভাবে ঘটছে, কোষের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, বিভিন্ন প্রকারের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, মোট 22টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তাদেরকে পরপর সাজিয়ে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজিয়ে কিন্তু প্রোটিন সংশ্লেষ করা হয়। নতুন অঙ্গাণু তৈরি হয় এবং সাইটোপ্লাজমের আকার বৃদ্ধি পায়। এখন দেখো, জি1 পর্যায়ের পরে যদি কোষটি আর বিভাজিত হওয়ার প্রয়োজন না হয়, তাহলে কিন্তু সে বিশ্রামে চলে যায়, যাকে জি0 পর্যায়ে বলে। আচ্ছা, এটা কি কখনো হয়? হ্যাঁ, এটা অবশ্যই হয়। দেখো, প্রাণী দেহ বলো বা উদ্ভিদ দেহ বলো, এইটা কি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে? বৃদ্ধি কিন্তু পেতে থাকে না। আমরা হাতি বলো, মানুষ বলো, কৃমি বলো, আর উদ্ভিদের ক্ষেত্রে যে উদ্ভিদই বলো, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি ঘটে, তারপরে কিন্তু কার বৃদ্ধি ঘটে না, তাই না? তার মানে যে সময় পর্যন্ত বৃদ্ধি ঘটবে সেই সময় পর্যন্ত কিন্তু কোষগুলো বিভাজিত হয়ে কোষের সংখ্যা বাড়াবে, কোষের সংখ্যা বাড়াতে থাকবে। আর একটা পর্যায়ে গিয়ে যখন উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ আর বৃদ্ধির প্রয়োজন হবে না, তখন কিন্তু কোষগুলো নতুন করে বিভাজিত না হয়ে জি0 পর্যায়ে বা বিশ্রামে চলে যাবে। তবে বিশ্রাম থেকে কি কখনো আবার কোষ বিভাজনের দিকে ধাবিত হতে পারে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই জি0 দশা থেকেও আবার কোষ বিভাজনের দিকে যেতে পারে। সেটা কেমন হতে পারে? ধরো একটি ক্ষত তৈরি হলো বা শরীরের কোনো অঙ্গ কেটে গেল, সেই কোষগুলোকে পূরণের জন্য জি0 দশা থেকে, অর্থাৎ বিশ্রাম দশা থেকে আবার কিন্তু সে এস দশা বা জি2 দশার মাধ্যমে কোষ বিভাজনের দিকে ধাবিত হতে পারে। তো এই হচ্ছে জি0 দশা, যখন সে আর বিভাজিত হওয়ার প্রয়োজন হবে না, তখন এই জি0 দশা বা বিশ্রাম দশাটি প্রয়োজন হয় বা বিশ্রামে চলে যায়। এরপরে আমরা এস পর্যায় বা সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা বলা হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারফেস দশার একটা ধাপ। এখানে কোষ নিজের ডিএনএ সংশ্লেষ করে
এখানে দেখো কি হচ্ছে, কোষের ভিতরে আবদ্ধ কোষে যে এক সেট ডিএনএ ছিল সেখান থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ নিজেই আরেকটি ডিএনএ তৈরি করছে, অর্থাৎ এখানে বলে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়, ডিএনএ এর পরিমাণটা দ্বিগুণ হয়, তাই না? দেখো যখন আপত্ত কোষ তৈরি হবে, সেই আপত্ত কোষের মধ্যে তো দুইটা আপত্ত কোষে সেই ডিএনএ গুলো যেতে হবে, তাই না? দুই সেট ডিএনএ এর প্রয়োজন হবে, তাই এস পর্যায়ে এই ডিএনএ এর দ্বিগুণ সংখ্যায় দ্বিগুণ হয়ে যায়, কিন্তু ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। বিষয়টা কিন্তু দারুণ। দেখো বোঝানোর জন্য বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এইখানে একটা ডিএনএ আছে, আবার এইখানে একটা ডিএনএ আছে। এস পর্যায়ে কি হচ্ছে, সেটা রিপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ ডুপ্লিকেট আরেকটি ডিএনএ তৈরি হচ্ছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা বাড়ছে না। অর্থাৎ এইখানে দেখো আমরা দুটো ডিএনএ দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় ক্রোমাটিড, কিন্তু পুরোটা মিলে এই দুটো ক্রোমাটিড মিলে কিন্তু একটা ক্রোমোজোম। এখানেও কিন্তু দুটো ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম। যখন কোষ বিভাজিত হবে, বিভাজিত হয়ে কিন্তু এই অংশ বরাবর একটা ডিএনএ যাবে একটি আপাত্ত কোষে, আর এই অংশ বরাবর অপর ডিএনএটি যাবে অপর আপাত্ত কোষে। অর্থাৎ এখানে প্রোটিনের ডিএনএ সংখ্যা দ্বিগুণ হলেও ক্রোমোজোম সংখ্যা কিন্তু নির্দিষ্ট বা অপরিবর্তিতই থাকছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যাই আমরা ইন্টারফেস দশার সর্বশেষ পর্যায়ে, যেটাকে গ্যাপ 2 বলছে বা বিরাম দশা 2 বলছে বা G2 দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখানে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি এবং আবারও বৃদ্ধি হতে শুরু করে। এই ধাপে যে ঘটনাটি ঘটে, ডিএনএ এর যে সংশ্লেষণ বা রেপ্লিকেশন তৈরি হলো, ডুপ্লিকেট যে আরেকটি ডিএনএ তৈরি হলো, সেই ডিএনএ তৈরি করতে গিয়ে কোথাও যদি সিকোয়েন্সের মধ্যে কোনো প্রবলেম তৈরি হয়ে যায়, ডিএনএ তো মূলত বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড পরপর সজ্জিত হয়ে কিন্তু ডিএনএ তৈরি করা হয়। এই ডিএনএ রেপ্লিকেশন করতে গিয়ে কোনো ডিএনএ সিকোয়েন্সের মধ্যে যদি কোথাও কোনো প্রবলেমের সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই ধাপে এসে সেটাকে রিপেয়ার করা হয়। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? কোষ কিন্তু নিজের ত্রুটিটা নিজেই ধরতে পারছে এবং সে আবার রিপেয়ারও করছে। এই ধাপে যদি রিপেয়ার করা না হয়, যদি ডিএনএ এর মধ্যে কোনো ভুল থেকে যায়, তাহলে যে আপাত্ত কোষ তৈরি হবে সেখানে কিন্তু এই ভুল নিয়েই আপাত্ত কোষের মধ্যে চলে যাবে, যেটা পরবর্তীতে বংশগতিতে বা নতুন জীবের মধ্যে কিন্তু একটা প্রবলেম তৈরি করবে। তাই ডিএনএ এর যে রেপ্লিকেশন তৈরি করার যে প্রবলেমটা, সেই প্রবলেম সলভ করার জন্য কিন্তু এইখানে আবার রিপেয়ার করা হয়, রিপেয়ারের কাজটি কিন্তু এইখানে হয়। তো এখানে কি হলো, যে ডিএনএ কোষের সংখ্যা কিন্তু এখানে আবার দ্বিতীয় ধাপ বা G2 পর্যায়ে কিন্তু আবার বৃদ্ধি পেতে থাকবে। কি হচ্ছে, কোষ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, মাইটোসিস শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই বৃদ্ধিটা হতেই থাকবে, তাই। এরপর যেটা হবে, উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট এই পর্যায়ে বিভাজিত হয়। উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে, তো ক্লোরোপ্লাস্টের বিভাজনটা কিন্তু G2 বা গ্যাপ 2 বা বিরাম দশা 2 এ তৈরি হয়। তো এই হলো আমাদের মোটামুটি আজকে ইন্টারফেস দশার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করলাম। তো একটি কোষ চক্রের বেশিরভাগ সময়টা কিন্তু ইন্টারফেস দশায় কাটে। তো আমরা এখানে একটা তথ্য উপস্থাপন করেছি, স্তন্যপায়ী, আমরা তো স্তন্যপায়ী মানুষ, তো মানুষের কোষ চক্রের সময় কিন্তু 24 ঘন্টা, এর মধ্যে মাত্র 1 ঘন্টা মাইটোটিক দশায় অতিবাহিত হয়, অর্থাৎ খুব অল্প পরিমাণ সময় মাইটোটিক দশায় যায়। আর G1 পর্যায়ে প্রয়োজন হয় 11 ঘন্টা, এস পর্যায়ে বা সংশ্লেষ দশায় ব্যয়িত হয় 8 ঘন্টা এবং G2 পর্যায়ে ব্যয়িত হয় 4 ঘন্টা, এই মোট 24 ঘন্টা। অর্থাৎ 24 ঘন্টার বেশিরভাগ সময় কিন্তু ইন্টারফেস দশাতেই কাটে। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।